তো বাইরের মানুষ বললে সেটা নেওয়া যায়, গায়ে হয়, আস্তে আস্তে হয়। এই জিনিসটি এমন পর্যায়ে হলো যে আমার বাবা মা বাইরে গেল, তাদেরকে বলতো আপনার ছেলে তো উর্দুতে পড়ে, সায়েন্স থেকে পড়ে উর্দু দিলেন, কি করবে? একটা সময় এটা হয়ে গেছিল যে মনের মধ্যে গেঁথে গেছিল যে উর্দু পড়ে আসলে কি করবো। এই জিনিসটা থার্ড ইয়ারে গিয়ে জেলে রূপান্তরিত হলো। উর্দু করে আমি কি করবো, এই প্রশ্নের উত্তর আমি দিয়ে যাবো, কিছু হোক বা না হোক। সেখান থেকে আসলে শুরু। থার্ড ইয়ার থেকে মূলত চাকরির পড়া অল্প শুরু করি। ডিপার্টমেন্ট তো ছিলই, পাশাপাশি স্যাররা সবসময় হেল্প করেছে। ডিপার্টমেন্টের বাইরে খেলাধুলা ছিল, কো কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল, একটা ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম। এবং যখন মনে হয় যে আমি আর পারছি না, তখন কোথায় যাই? একদম শেষে আমরা আল্লাহর কাছে হাত পাতি যে আল্লাহ দেও, আল্লাহ আমাকে দেন, এইটুকুই। এটাও করেছি, তাবলিগে গিয়েছি, ইজতেমায় গিয়েছি, পলিটিক্স করেছি, খেলাধুলা করেছি, ডিপার্টমেন্টও ধরে রেখেছি। কিন্তু সবার আগে যেটা করেছি, বিনয়ী হয়েছি। উর্দু পড়ে কি করবা শুনেই যে জিদ করে ছুড়ে দিলাম, হ্যাঁ এটা করবো এটা করবো, এরকম না। সময় নিয়েছি, নিজেকে তৈরি করেছি যে আমি নিজেকে কোথায় দেখতে চাই। এই জন্যই আজকে আমি এখানে। আসলে স্যার ম্যামরা সবই বলে গেছেন যে কিভাবে হয়, তারপরেও কিছু কথা বলবো আজকের চাকরি বাজার সম্পর্কে। যে অবস্থাটা ছিল 2020-এ, তখন করোনার আগে চাকরির একটা ফ্লো ছিল, যে চাকরিগুলো নর্মালি সব পরীক্ষা হচ্ছে, সবাই চাকরি পাচ্ছে। 2020-এর পরবর্তী সময় 2 বছরের একটা গ্যাপ যায়, যার কারণে চাকরির পরীক্ষাগুলো স্থগিত হয়ে যায়। এবং বর্তমানে যারা সিনিয়র আছে তাদের চাপটা খুব বেশি হয়ে গেছে চাকরির উপর। যারা অনুজ, ছোট, মাত্রই পাশ করে পরীক্ষা দিচ্ছে, এদের জন্য একটু কঠিন হয়ে গেছে। এটার জন্য কি করতে হবে? প্রথম থেকে আমাদেরকে তৈরি করতে হবে। তৈরি করার সবচেয়ে ভালো বছর হচ্ছে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। কারণ এই সময়টা পড়াশোনার পাশাপাশি বাইরের পড়াশোনা করার সুযোগ সবচেয়ে বেশি পাওয়া যায়। ফোর্থ ইয়ারে গেলে ডিপার্টমেন্টের চাপ বাড়ে, অন্যান্য পড়াশোনার চাপও বাড়ে। ফার্স্ট ইয়ারে বলবো আমি, পড়াশোনা যতটুকু না করো তার চেয়ে বেশি বাহিরের জ্ঞান অর্জন করো। এই ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম দিন যখন আসি, আমি ঠিক ওই জায়গাটাতে আর বসেছিলাম। নবীন বরণে স্যার বললেন যে এখানে শিক্ষা আছে, সন্ত্রাস আছে, প্রেম আছে, প্রত্যাখ্যান আছে, তোমার আচরণ ভালো আছে, খারাপ আছে, তুমি কোনটা গ্রহণ করবে এটা তোমার ব্যাপার। এটাই আসলে স্যারের কথাটা আমি মনে রেখেছি। এবং আমি শিক্ষাকে গ্রহণ করেছি, সেটা বিভিন্ন উপায়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে অনেকে এমনি জ্ঞানী হয়ে যায়, এই কথাটাও সবাই হয়তো বলে, শুনেছো কি? কিভাবে? কথা হচ্ছে যে বইতে পড়লাম যে শাপলা চত্বরের স্থপতিকে, অপরাজয় বাংলার স্থপতিকে, আমার তো পড়ার দরকার নাই, ওখানে গিয়ে বসলেই লেখা আছে। 2রা মার্চের পতাকা কোথায় উত্তোলন হয়েছিল, এরকম হাজার 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 উদাহরণ ঢাকা ভার্সিটির কোনায় কানায় বিভিন্ন জায়গায় আছে। শুধু পর্যবেক্ষণ করা, পর্যবেক্ষণের মাধ্যমে অনেক জ্ঞান অর্জন করা যায়। প্রথম বর্ষে যারা আছো তাদের জন্য বলবো যে ইংলিশ জ্ঞানটাকে বাড়াও। ইংলিশে যত বেশি স্কিলড হবা, তত বেশি তোমার জন্য লাভ। এটা পরবর্তীতে কাজে লাগে। অঙ্ক করার দরকার নাই, শুধু ইংলিশ পেপার পড়ো, বাংলা পেপার পড়ো, এটাই। গল্পের বই পড়ো, যা ভালো লাগে করো, নিজের ওয়েতে করো। আমাকে আমার মতো করতে হবে, এরকম নন্দের মতো করতে হবে। আমাদের সময় একটা হাইট ছিল সুশান্ত পাল স্যার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আমি মনে করতাম সুশান্ত পাল স্যার হইতে হবে, এরকম ভাবতাম। আসলে তা না। তোমাদের নিজেরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, এক একজনের এক এক দিকে প্রতিভা আছে, সবার ভেতরে পটেনশিয়ালিটি আছে। তোমাকে শুধু বের করতে হবে আমি কি চাই। আচ্ছা, এই চাওয়াটার পরে আমাকে দেখতে হবে আমি কোথায় দুর্বল। আমি যদি নিজেকে বিসিএস ক্যাডার হিসেবে দেখতে চাই, তাহলে আমি চাকরি করা পড়ি। আমি যদি ডিপার্টমেন্টে ফার্স্ট হিসেবে দেখতে চাই, তাহলে আমি ডিপার্টমেন্টটাকে ভালো করে পড়ি, পাশাপাশি চাকরি করা পড়ি। আমি দুটা দিকে ধরি, এমন না যে আমি একটা ধরলাম একটা ছেড়ে দিলাম, এরকম করাটা বোকামি। দুটোই করতে হবে, পড়াশোনা এবং পাশাপাশি হচ্ছে যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস। আচ্ছা, আজকের যুগ কম্পিউটারের যুগ। আমি যখন চাকরিতে জয়েন করি, আমাদের প্রত্যেকের কমন একটা ট্রেনিং ছিল, কম্পিউটার স্কিল। সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের অন্তর্ভুক্ত কম্পিউটার ট্রেনিং দেওয়া হয়। এটা কি জানো? জানো? পার্সোনাল ভাবে সবাইকে এটা করার চেষ্টা করবা, কম্পিউটার স্কিল ডেভেলপ করার চেষ্টা করবা। এটা অনুরোধ থাকবে আমার পক্ষ থেকে, কারণ সব কিছুতেই কম্পিউটার বেসড হয়ে যাচ্ছে বাংলাদেশ। আর সায়েন্স, এখানে সায়েন্সের কারা আছো? ইন্টার এবং এসএসসি দুইজন? হ্যাঁ, দুইটাই সায়েন্স। আচ্ছা, একটা সায়েন্স, এসএসসি সায়েন্স অনেক, এইচএসসি সায়েন্স, শুধু এইচএসসি সায়েন্স দুইজন। আচ্ছা, কমার্সের কারা আছে, আর্টসের কারা আছে? হাত তোলো। এবার কি ভাবতেছো আমি কেন আগে সায়েন্সের কথা বললাম? আচ্ছা, হাত নামাও সবাই। প্রথম কথা হচ্ছে আজকের দিনের পরীক্ষাগুলো সায়েন্স বেসড বেশি হয়ে যাচ্ছে। নিয়োগ পরীক্ষাগুলোতে ম্যাথ বেশি আসতেছে, বিসিএস এর যদি প্রশ্নগুলো দেখো তাই। তো প্রথমে বলবো যে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে যখনই শুরু করো, একটু আগের থেকে শুরু করা ভালো। 5-6 এর বোর্ড থেকে শুরু করো। যদি কেউ টিউশনি করো সেটা ভালো, টিউশনি করাও। আচ্ছা, টিউশনের একটা মজার গল্প আছে, আমি পরে বলবো। উর্দু পড়ে টিউশনি পাওয়া যায় না, এটা নিয়ে
তো অঙ্কগুলো করো প্রথমে আস্তে আস্তে, চাপ নেওয়ার দরকার নাই। ইউনিভার্সিটিতে আমাদের ডিপার্টমেন্টে সম্ভবত ক্লাস হয় 1টা কি 2টা পর্যন্ত, এরপরে হয়তো বা ক্লাস থাকে না, আমি যতটুকু জানি। এরপরে 1টা থেকে নিয়ে 10টা পর্যন্ত অফুরন্ত সময়। হলে তো কেউ মনে হয় না ছেলেরা 1টার আগে ঘুমায়, এটা তো মনে হয় না ঘুমায়। even আমি এখন হলে গেলে 1টার আগে ঘুমাই না কখনো, প্রায় যাওয়া হয়। তো এই সময়টার মধ্যে 2 ঘন্টা সময় দাও, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে 2 ঘন্টা করে সময় দাও। প্রথম দিনই অনেক সময় দেওয়ার দরকার নেই, যেটা ভালো লাগে করো। তোমার দুর্বলতা তুমি জানো। সায়েন্স স্টুডেন্টদের ম্যাথ একটা স্টেবিলিটি, শক্ত জায়গা। আর্টস কমার্সের কি আছে, ইংলিশ বাংলা, তারা ইংলিশ বাংলা ভালো জানে। ম্যাথ না পারলে যে হবে না এরকমটা না, ম্যাথটা করলে চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আচ্ছা, তো চাকরির পরীক্ষাগুলোর প্রথম হচ্ছে যে প্রশ্ন ব্যাংকগুলো সলভ করার সম্পর্কে ধারণা নেওয়া। সব পড়ার চেয়ে ইফেক্টিভ ওয়েতে পড়া ভালো। প্রথমে প্রশ্ন ব্যাংকগুলো দেখো কি প্রশ্ন আসছে কি আসে নাই, এটাকে আলাদা করে ফেলো, এটা বলবো। এরপরে হচ্ছে যে পড়া শুরু করো। খুব বেশি পড়তে হবে এমন না, কিন্তু নিয়মিত পড়তে হবে। আমি আজকে 10 ঘন্টা পড়ে 7 দিন পড়লাম না, এটা কিন্তু একটা প্রবলেম। ওই 7 দিনে দেখবে তুমি 10 ঘন্টা পড়া সব ভুলে গেছো। তো এটা একটা অনুরোধ থাকবে, লাইব্রেরিতে যারা যাও সবসময় যাওয়ার চেষ্টা করবো ভাই। আর ডিপার্টমেন্টের কথা বলি এবার। ডিপার্টমেন্টে আমার সবসময় একটা আফসোসের জায়গা যে আমার বন্ধু বান্ধবরা, সিনিয়র আপুরা, স্যাররা, আমি ছবি দেখেছি ডিনস অ্যাওয়ার্ডের একটা মেডেল, একটা ক্রেস্ট হাতে। এই জায়গাটা আমি খুব বেশি অভাব বোধ করি যে আমি ডিপার্টমেন্টের পড়াটা আসলে অতটা ভালো করতে পারি নাই, যতটা ভালো করলে ওই জায়গাটাতে যাওয়া যায়। আমি রব্বানী স্যারকে পেয়েছি প্রথম বর্ষ থেকে আমার পাশে, হাসান ম্যামকে তো পেয়েছি একদম প্রথম থেকে। তারা সবসময় নার্সারিং করেছেন আমাদেরকে। রেজাউল স্যার আছেন আমাদের চেয়ারম্যান, সবসময় ছাত্র বান্ধব। আর তারা সবসময় চেয়েছে তাদের ছাত্ররা ভালো জায়গায় যাক। একটা সময় পর্যন্ত ছিল আমরা জানতাম না এরকম কর্মশালার আয়োজন হতো না। তো এখন যেহেতু হয়েছে, আমি চাইবো তোমরা বেশি বেশি উপস্থিত থাকবে, এই মেসেজগুলো ছড়াই দিবা। আচ্ছা, এবার আমার গল্পটা বলি। আমি উর্দু ডিপার্টমেন্টে ভর্তি হই প্রথম 2013-14 সালে। ফার্স্ট টাইম উর্দু আসে আমার। দেন আমি সেকেন্ড টাইম কোচিং করি মেডিকেল, দুইটা সায়েন্স ছিল। মেডিকেল কোচিং করার পরে যখন আমার মেডিকেলে হইলো না, আর্মিতে পরীক্ষা দিই, এয়ারফোর্সে পরীক্ষা দিই। আমার ইচ্ছা ছিল জবটা এমন কাজ যেটাতে পোশাক থাকবে, ম্যান উইথ ইউনিফর্ম উইথ ডিগনিটি। ওকে, ইউনিফর্মের চাকরি সবসময় একটা অনার ক্যারি করে। তো আমার আল্লাহ স্বপ্ন পূরণ করছে যে আমি একটা ইউনিফর্ম জবে আছি। আর 13-14 সালে ভর্তি হওয়ার পরে আমি ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি যতটুকু করা দরকার। আমি সবসময় চেষ্টা করেছি, স্যারদের কথা মনোযোগ দিয়ে শুনেছি। এবং 2019-এ অনার্স পাস করি। অনার্স পাস করার পরেই চাকরিতে অ্যাপ্লাই করি, অনার্সের প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে। দেন 2020-এ মাস্টার্স পরীক্ষার মধ্যে আমার চাকরি হয় এবং পরীক্ষা দিয়ে আমি ট্রেনিংয়ে চলে যাই। ট্রেনিং শেষ করার পরে আমি নরসিংদীতে 1 বছর প্রফেশনাল এবং দেন সিআইডি হেডকোয়ার্টারে আছি, ক্রাইম জোনে। আর খেলাধুলা করেছি, ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটিতে ছিলাম, কুইজে ছিলাম, বিএনসিতে ছিলাম, অ্যান্ড আদার্স যেসব সংগঠন যেগুলো করলে তোমার স্কিল ডেভেলপ হবে। ডিবেট, আমি ডিবেটের কথা স্পেশালি বলতে চাই। ডিপার্টমেন্টে ডিবেট সোসাইটি হচ্ছে যে এখন খুব ভালো একটা অবস্থানে আছে। তোমাদের মাহবুবা শাম্মিয়াপুর নাম শুনেছো, মাহবুর রহমান মিঠুন, এটা খুবই ভালো ডিবেটার। তো চেষ্টা করো ডিবেটটা যারা করো তারা করার জন্য, কারিকুলার অ্যাক্টিভিটিসে নিজেকে এনরিচ করার জন্য। এই জিনিসগুলো চাকরিতে স্কিলে কাজে লাগে। আর সবচেয়ে বড় কথা, যত বড়ই হও না কেন বিনয়ী হও। বিনয় তোমাকে আরো দূরে নিয়ে যাবে, আরো অনেক দূরে নিয়ে যাবে। কখনো ভাই অহংকার করবা না, তার উপর রাগ দেখাবে না, যতটুকু পর্যন্ত লিমিট রাখা যায়। সবসময় চেষ্টা করবে বাবা মা, শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের সাথে বিনয়ের সাথে যাতে সামনে আসো। আর পুলিশ ডিপার্টমেন্টের কথা বললে উর্দু কীভাবে কাজে লাগে, এটা হচ্ছে প্রথম কথা, তাই না? আমাদের সেদিন একজন লোক এসছেন পাকিস্তান এবং বাংলাদেশের দ্বৈত নাগরিক। তিনি রংপুরে সৈয়দপুরে থাকেন। তো তার একটা পাসপোর্ট বিষয়ে সমস্যা হয়েছে, জানো হচ্ছে পাকিস্তানের নাগরিকদের বাংলাদেশে কিছু সমস্যা ফেস করতে হয়। এবার সে স্যারের রুমে বসে আছে, উর্দুতে কথা বলতেছে। স্যার কিছুই বুঝতেছে না, হা করে তাকায় আছে, বলে আমি তো কিছু বুঝি না, ইংলিশে বলেন। তা আমি পাশে বসা ছিলাম, 2 লাইন বললাম। স্যার আমার দিকে তাকায়, তুমি উর্দু পারো? জি স্যার আমি পারি স্যার। এই জিনিসগুলো কিছু ক্ষেত্রে কাজে লাগে। যখন আমি নেপালের ডেলিগেশনে যাই, আমি 2 বার বাংলাদেশে ফার্স্ট হই পুরো বাংলাদেশে বিএনসিসি ক্যাডেটদের মধ্যে। এই 2 বার ফার্স্ট হওয়ার পরে আমাকে দিল্লিতে পাঠানো হয় নাই। সামহাও এটা যে ম্যাম যেটা বলেন, মামা চাচা খালুর জোর আছে অনেকে, আর্মি অফিসাররা পাঠাইছেন। তা আমার তখন অনেক জেদ হয়েছে যে আমি যাবো এক সময়। তা আমি পরে নেপাল গেলাম এবং ওই ডেলিগেশনে আমাকে পাকিস্তান টিমের দায়িত্ব দেওয়া হলো। পাকিস্তানের যে 12 জন ডেলিগেট ছিলেন তাদের দায়িত্বে আমি ছিলাম। যত কমিউনিকেট আমি করেছি তাদের সাথে, এবং তারা খুব ভালো একটা ধারণা আমাদের সম্পর্কে রাখে, আমাদের উর্দু সম্পর্কে। তো এইটুকুই আমার সামনে বসে আছেন, এইটুকুই বলতে হবে। আরেকটা জিনিস হচ্ছে ইনসান কিসি হাল মে খুশ নেই রেখতা। আমি এখানে আছি, আমি ভাবি যে আরেকটু করলে ভালো হতো,
আরেকটা জিনিস বলি যে চাকরি পাওয়ার পরে চাকরি পড়াশোনা করা কঠিন হয়ে যায়, এটা মনে রেখো। চাকরি পাওয়ার পরে পড়াশোনায় ওই পরিমাণে সময়টা দেওয়া যায় না। কেউ যদি ভাবো আমি 4th ইয়ার থেকে পড়া শুরু করবো, একটা চাকরি পেলেই ঢুকে যাব, দেন পড়াশোনা করবো, বড় কিছুতে করবো, সেটা তোমার জন্য একটু কঠিন হয়ে যায়। তো চাকরি পড়াটা 2nd ইয়ার 3rd ইয়ার 4th ইয়ারেই মোটামুটি ভালো করে পড়ার সময়। এই সময়টাকে ইউটিলাইজ করো, লাইব্রেরিতে যাও, বাসায় পড়ো, হলে পড়ো, যে যেখানেই থাকো, চেষ্টা করো ভাই। আর হচ্ছে যে আমার জন্য দোয়া করো, সবাইকে দাওয়াত সিআইডি অফিসে। আর কোনো প্রশ্ন থাকলে ভাই করতে পারো। টিউশনি পাওয়ার গল্পটা, আচ্ছা টিউশনের গল্প, আমি উর্দু ডিপার্টমেন্টে পড়ি, 2টা সায়েন্স। তো আমি প্রথমে টিউশনি করাতে গেলাম, তো ডিপার্টমেন্ট কি উর্দু, না হবে না, হবে না মানে হবে না। এবার তো আরো 2-3টা জায়গায় গেলাম, উর্দু হবে না। তো এবার কি করা যায়, উর্দুকে বানালাম ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, মানে এবার টিউশনি শুরু করলাম। আমি তখন ক্লাস 9-এ এরকম আমার অনেক সময় আছে যে কোথাও গিয়ে বলেছি লিঙ্গুইস্টিক্স, কোথাও হচ্ছে যে ফিশারিজ, সায়েন্স তো পারতেছি। তো লাস্টে এরকম হয়েছে আমি কোথায় যে কোন সাবজেক্ট হচ্ছে এটাই ভুলে গেছি, এরকম হয়েছে। তবে আমি যখন 3rd ইয়ারে, তখন আমি একটা আপুকে পড়াইতাম আমাদের ঢাকা ইউনিভার্সিটির পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের 5th ব্যাচ। উনি আমার 4 বছরের সিনিয়র ছিলেন। আমি ওকে বিসিএস এর ম্যাথ পড়াইতাম, শুধু ম্যাথটাই, এটা আমার স্ট্রং জোন ছিল। যখন আমি চাকরি পরীক্ষাটা দেই, আমি ম্যাথের কারণেই ভালো করি। এবং ভাইবা অভিজ্ঞতাতে আমাকে ভাইবাতে 2টা কোশ্চেন করছে প্রথমে, যে কোন ডিপার্টমেন্টে পড়ো উর্দু। 1952 সালে কি হয়েছিল বলো, উর্দু অ্যান্ড উর্দু শেয়ার উইথ স্টেট ল্যাঙ্গুয়েজ অফ বাংলাদেশে কে বলছে? এই প্রশ্নের পরে সে ডিরেক্ট বলছে মোহাম্মদ আলী জিন্নাহর ইতিহাস বলো। সবসময় ভাইবা ডিপার্টমেন্ট রিলেটেড হবে, এটা মাস্ট। কেউ যদি ভাবে যে আমি ডিপার্টমেন্টের পড়া না পড়ে আমি আউট পড়া করে ভালো করবো, এটা ভুল। অবশ্যই ডিপার্টমেন্টের পড়াশোনা করতে হবে। তারপরে আরো কিছু কোশ্চেন করছে খুবই নর্মাল। আর ভাইবা ফেস করাটা একটা আর্ট, পারি না আমি যে সব জানবো এটা না, আমি অনেক কিছু জানি না। ইভেন এখনো মনে হয় আমি অনেক কম জানি, আমার আরো জানা উচিত। তো সরি স্যার, জানি না স্যার, এটা একটা আর্ট, এভাবে সুন্দর করে বলতে হবে স্যার, আমি এটা বলতে পারছি না। যাই হোক, আরো সময় আছে, তোমরা যে কোনো প্রয়োজনে ভাই জানাবা ইনশাল্লাহ। আর কারো প্রশ্ন? হ্যাঁ ভাই। না, আমি ক্লাস টপার ছিলাম না, আমি ফার্স্ট ক্লাস নিয়ে পাস করেছি, বাট আমি ব্যাক বেঞ্চার ছিলাম। তার মানে এই না যে আমি ব্যাক বেঞ্চে বসে ঘুমাইছি। আমি ব্যাক বেঞ্চে থাকলেও ম্যামের প্রত্যেকটা, স্যারের প্রত্যেকটা লেকচার আমি মনে করতে পারি। তওবাতুন নসুল যখন ম্যাম পড়াইছে, আমার চোখের সামনে এখনো ভাসে যে তওবাতুন নসুল ঘটনা কি, উমরাজনাদের ঘটনা কি। রব্বানী স্যার যখন প্রথম ক্লাস নেন, হরফের ইয়েগুলো আমাকে পড়ান, আমার এখনো মনে আছে যে এই পড়াইছিলেন। যাই হোক ভাই, তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।